ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারতীয় দর্শনের ন্যায়শাস্ত্র থেকে তোমাদের যে হেত্যাভাস প্রসঙ্গ রয়েছে সেই হেত্যাভাস প্রসঙ্গে আমরা একটি দৃষ্টান্ত দিয়ে সেই দৃষ্টান্তটির পক্ষ সাধ্য হেতু নির্ণয় করে আমরা সেই হেতুটা কেন দুষ্ট, অর্থাৎ সেই হেতুটিতে কেন হেত্যাভাস বা অনুমানটিতে কেন হেত্যাভাস ঘটেছে বা কোন ধরনের হেত্যাভাস ঘটেছে সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। তো হেত্যাভাস প্রসঙ্গে সহজভাবে কিভাবে হেত্যাভাস নির্ণয় করবে সে প্রসঙ্গে রীতিমতো আমাদের চ্যানেলে একটি ক্লাস রয়েছে, সেটা দেখো। আরেকটি ক্লাসেও আমরা কিন্তু কতকগুলো দৃষ্টান্ত নিয়ে পক্ষ সাধ্য হেতু এইসব নির্ণয় করে তাদের হেতুটাতে কি দোষ ঘটেছে এবং কেন অনুমানটা হেত্যাভাসে দুষ্ট এবং কোন হেত্যাভাসে দুষ্ট সে প্রসঙ্গে আমাদের রীতিমতো দুটি ক্লাস রয়েছে। তো এই ক্লাসটা তোমাদের 3য় নম্বর ক্লাস। তো দেখা যাক যে বাক্যটি কি। দেখো, বাক্যটি হলো পলাশ পুষ্পং গন্ধহীনং পুষ্পোত্তাৎ। এইটি হচ্ছে বাক্য, ঠিক আছে। তো পলাশ পুষ্পং গন্ধহীনং পুষ্পোত্তাৎ, এই পুষ্পোত্তাৎ এটা হচ্ছে হেতু আর এটা হচ্ছে পক্ষ। তো হেতু পক্ষ সাধ্য কিভাবে নির্ণয় হয় সেটা খুব সহজে বোঝার জন্য তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলে থাকা প্রথম ক্লাসটি দেখে নাও। দেখো, প্রথমে এটা আমরা পক্ষ বার করব। পক্ষ কি? পক্ষ হলো পলাশ পুষ্প। ওকে, পক্ষটা হচ্ছে পলাশ পুষ্প। আচ্ছা, অনুমানটা আমরা সাজিয়েও নিতে পারি। দেখো, পলাশ পুষ্প গন্ধহীন। এই অনুমানটার পলাশ পুষ্প হলো গন্ধহীন, এটা পক্ষ, আর এটা হচ্ছে সাধ্য। তাহলে আমরা সাধ্য কি পেলাম? গন্ধহীনতা হলো সাধ্য। এখানে অতএব চিহ্নটা দিতে পারো। আচ্ছা, পক্ষ, দ্বিতীয় বাক্যেও পক্ষ থাকে, তাহলে পলাশ পুষ্প গন্ধহীন, আর হেতুটা তাহলে কি? পুষ্পত্ব। তাহলে পলাশ পুষ্পে পুষ্পত্ব আছে। ওকে, তাহলে আমরা কি পেলাম? হেতু পেলাম। হেতু কোনটা? পুষ্পত্ব। ওকে, তাহলে আমরা এখান থেকে অনুমান থেকে পক্ষ সাধ্য হেতু পেয়ে গেলাম। প্রথম যে অনুমানের বাক্যটা বার করবে সেই বাক্যটি ব্যাপ্তি সম্বন্ধকে ইঙ্গিত করবে, আর হেতু এবং সাধ্যের নিয়ত সহচর যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় ব্যাপ্তি। তাহলে হেতু কোনটা? পুষ্পত্ব। সাধ্য কোনটা? গন্ধহীনতা। তাহলে অনুমানের যদি বাক্যটিকে আমরা ব্যাপ্তি বাক্যটিকে যদি আমরা সাজাই তাহলে পাবো যা যা পুষ্পত্বযুক্ত
তা তা তাই তাই লেখো। তাহলে যা যা পুষ্পত্বযুক্ত তাই তাই গন্ধহীন। ঠিক আছে, তাহলে দেখো যা যা পুষ্পত্বযুক্ত বা যেখানে যেখানে পুষ্পত্ব আছে সেখানে সেখানে গন্ধহীনতা আছে। এইভাবে হেতু এবং সাধ্যের যে আমরা সম্বন্ধটা দেখাচ্ছি এটা ব্যাপ্তি সম্বন্ধ। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা এখানে বার করব সপক্ষ। সপক্ষ মানে কি? পক্ষ মানে হলো এমন একটা অধিকরণ যেখানে সাধ্যকে সাধন করা হয়, সাধ্যের বৃত্তিত্বকে সাধন করা হয়, সেটা হচ্ছে পক্ষ। যেমন পলাশ পুষ্প এখানে হচ্ছে পক্ষ। আর পলাশ পুষ্পের সপক্ষ কি হবে না, পলাশ পুষ্পের মতো গন্ধহীন এরকম আরো কিছু ফুল। তো পলাশ পুষ্প তো গন্ধহীন, ঠিক আছে, তাহলে গন্ধহীন আছে এমন কিছু পুষ্প, সেই পুষ্পগুলো হবে কি না পলাশ পুষ্পের সপক্ষ। তো পলাশ পুষ্পের সপক্ষ কি বলতে পারি? জবা, অপরাজিতা। এবারে বিপক্ষ কি হবে? যেখানে গন্ধহীনতা থাকে না, সহজ কথায় বলতে গেলে যে যে পুষ্পে গন্ধত্ব বা গন্ধ আছে, তাহলে বিপক্ষ কি? বিপক্ষ ধরো দিলাম বেল ফুল, গন্ধ আছে এমন ফুল, ঠিক আছে। তারপর জুঁই ফুল, রজনীগন্ধা, এগুলো প্রত্যেকটাতে গন্ধ রয়েছে, গন্ধহীনতা কিন্তু নেই। তাই পলাশ পুষ্পের সপক্ষ জবা, অপরাজিতা, এদের গন্ধ নেই বলে। আর বিপক্ষ হচ্ছে বেল ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা, কারণ এতে গন্ধত্ব আছে। এবার আমরা দেখব এই যে পুষ্পত্ব হেতুটা, এতে কোনো দোষ আছে কিনা, মানে হেতুটাতে কোনো দোষ ঘটছে কিনা। ঠিক আছে, তাহলে হেতুর দোষ কিছু আছে কি আমরা দেখব। হেতু দোষ দেখো, পলাশ পুষ্প পুষ্পত্ব থাকে, কিভাবে হেতুটাকে আমরা জাস্টিফাই করব? দেখো সৎ হেতুর কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণটা একদম সহজ উপায়ে বোঝার জন্য তোমাদের প্রথম হেত্যাবাসের যে ক্লাসটা আমি বারবার বলছি সেটাকে অনুসরণ করো। ঠিক আছে, সেই ক্লাসটা অনুসরণ করলে তোমরা সৎ হেতুর বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো কিন্তু একদম সহজভাবে বুঝতে পারবে। দেখো পুষ্পত্ব এই হেতুটা, পুষ্পত্ব এই হেতুটা প্রথমে দেখব পক্ষে আছে কিনা, পক্ষের সাথে হেতুর সম্বন্ধ আছে কিনা। ঠিক আছে, তো হেতুটা দেখো পক্ষ, পক্ষকে পলাশ পুষ্প, পলাশ পুষ্পে তো পুষ্পত্ব আছে, পলাশ পুষ্প তো একটা পুষ্প, তাহলে তাতে পুষ্পত্ব আছে, তাহলে হেতুটা পক্ষে থাকলো। যখনই উদাহরণে আমি হেত্যাভাস নির্ণয় করতে যাব, প্রথম আমি দেখব যে হেতুটা পক্ষে আছে কিনা, যদি থাকে তখনই আমি সপক্ষ বিপক্ষ তৈরি করে নেব। তাহলে দেখো পুষ্পত্ব পলাশ পুষ্পে আছে, তাহলে পক্ষে থাকে। এবার দেখব যে পুষ্পত্বটা সপক্ষে আছে কিনা। সপক্ষ কারা না, সপক্ষ তো এরা জবা, অপরাজিতা, এরা প্রত্যেকে সপক্ষ। পুষ্পত্ব হেতুটা তো জবা, অপরাজিতা এতেও থাকে, তাহলে বিপক্ষেও সপক্ষেও থাকলো। এরপরে দেখব এই হেতুটা বিপক্ষে আছে কিনা, জুঁই, রজনীগন্ধা, বেল এইসব ফুলগুলোতে এই বিপক্ষটা আছে কিনা। দেখো পুষ্পত্ব কিন্তু
এই ফুলগুলোতেও কিন্তু থাকে। তাহলে এখানে প্রথম আমি হেতুটা দেখলাম যে পক্ষে আছে কিনা। পক্ষে যখনই থাকবে, মানে পক্ষে কোনো হেতুর বৃত্তিত্ব থাকা মানেই তোমাকে সপক্ষে আছে কিনা বিপক্ষে আছে কিনা দেখে নিতে হবে। যদি সপক্ষে বিপক্ষে এবং পক্ষে থাকে তাহলে সেই হেত্যাভাসের একটা দোষ হয়, এটা একটা বাদ। হেতুটা পক্ষেও থাকলো, সপক্ষেও থাকলো, বিপক্ষেও থাকলো, তাহলে এই হেতুটাতে একটা দোষ আছে। ঠিক আছে, এই হেতুটা ব্যভিচার হেতু। একটা দোষযুক্ত হেতু। ঠিক আছে, তো যে হেতু পক্ষেও থাকে, সপক্ষেও থাকে, বিপক্ষেও থাকে তাকেই বলা হয় সাধারণ সব্যভিচার বা সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। তাহলে হেত্যাভাসটা কি? সাধারণ অনৈকান্তিক সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। কারণ সৎ হেতু কি হয়? পক্ষে থাকে, সপক্ষে থাকে, কিন্তু বিপক্ষে থাকে না। এই হেতুটা এমন একটা হেতু যে পক্ষেও আছে, সপক্ষেও আছে, বিপক্ষেও আছে। তাই এই হেতুটা কিন্তু একটি দোষযুক্ত হেতু, ব্যভিচার হেতু। এবং এখানে এই অনুমিতি স্থলে হেতুটার যেহেতু দোষ রয়েছে তাই এখানে একটা হেত্যাভাস ঘটেছে। হেতুর দোষকেই বলা হয় হেত্যাভাস। কি নাম? সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। ঠিক আছে, এই যে আলোচনাটা করলাম তোমরা ঠিক এইভাবে অনুমানটাকে সাজাবে। পক্ষ, সাধ্য, হেতু, সপক্ষ, বিপক্ষ সব বার করবে এবং যেখানে দেখবে যে হেতুটার সাথে পক্ষের কোনো রকম বৃত্তিত্ব নেই, মানে কোনো সম্বন্ধই নেই, সেখানে তোমার সপক্ষ বিপক্ষ এসবগুলো বার করার সচরাচর দরকার নেই, এগুলো করতে যাবে না। সেখানে অন্যভাবে তোমাদের হেত্যাভাসটা নির্ণয় হয়। আমরা পরে আরও দৃষ্টান্তে সেই বিষয়গুলো কিন্তু দেখে নেব। ঠিক আছে, এখানে তাহলে তোমরা এবার এখানে নিচে একটু লিখে দেবে যে কেন সাধারণ সভ্যবিচার বা সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস দোষটি এখানে ঘটলো। ঠিক আছে, যে আলোচনাটা করা হলো সেটাকেই একটু সংক্ষেপে তোমরা লিখবে, দেখবে লেখাটা কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি কোনো